নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব এবারের সংবাদ শিরোনাম। শিলচর রংপুর এলাকায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি, পথ অবরোধে উত্তাল। বিজেপি সরকারের তীব্র সমালোচনা ত্রিপুরার বিধায়ক সুদীপ রায় বর্মনের। শিলচরে লায়ন্সের গণবিবাহে 13 জোড়া দম্পতি 7 পাকে বাধা পড়লেন। শিলচরে অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন বিতরণ, নারী দিবসে সংবর্ধনা। এবারে আজকের সংবাদ বিস্তারিত। এক যুবকের মৃত্যুকে ঘিরে শিলচর রংপুর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাস্তায় মৃতদেহ রেখে প্রতিবাদ জানান মৃতের পরিবারের সদস্যরা ও শুভাকাঙ্ক্ষীরা। বিভিন্ন স্লোগান দিয়ে এলাকা উত্তপ্ত করে তোলেন। খবর পেয়ে শিলচর পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে শান্ত করানোর চেষ্টা করেন, কিন্তু প্রতিবাদকারীরা অভিযুক্তদের গ্রেফতারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে পথ অবরোধে অব্যাহত রাখেন। জানা গেছে, হোলির দিন কিছু দুষ্কৃতিকারী সাজন দেব নামের ওই যুবকের মাথায় গুরুতর আঘাত করে। আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। বিষয়টি লক্ষ্য করে স্থানীয় লোকজন দ্রুত তার পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় সাজন দেবকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এদিকে ঘটনার পর পরিবারের পক্ষ থেকে কয়েকজনের বিরুদ্ধে রংপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে সাজন দেবের মৃত্যু হয়। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দোষীদের কঠোর শাস্তির দাবিতে সাজন দেবের মৃতদেহ নিয়ে রংপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম, সদর থানার ওসি এবং তারাপুর থানার ইনচার্জ সহ বিপুল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ 3 জন ব্যক্তিকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। নামটা? আমার নাম সঞ্জয় দেব। হ্যাঁ, কিটা হয়েছে ঘটনাটা হয়েছে 4 তারিখ আপনার রংকেলা আছিল। দুইজনে ঝগড়া করছে, হে বাঙ্গিয়া দিছে, দেওয়ার পরে তারে পিছন দিক থেকে আইয়া 4 বরগাদি বাড়ি মারছে। মারার পরে আমরা ভাই তারা নিয়া হসপিটাল লইয়া গেছে। হসপিটাল নিয়ে রাখছে। রাখার পরে আজকে 4 তারিখ ঘটনা হয়েছে। কালকে 3টা 15 মারা গেছে। 8 মাস হয়েছে বিয়া করছে। হায়দ্রাবাদ থেকে 4 তারিখের তার টিকিট আসছিল। 4 তারিখ যাইতো কি রংকলার দিন, আবার রিটার্ন যাইতো। এদিন ঘটনা হওয়া আর যাইতে পারছে না। কিটার নাম আছেন তাই? তার নাম হলো সাজন দেব। কিটা করুন তাই? একটা হায়দ্রাবাদ একটা কোম্পানিতে কাজ করে। তো ওখানে আপনারা দাবিটা কিটা? আমরা দাবি লাগে, আমরা ন্যায্য বিচার লাগে। সব আসামি ধরতে লাগবো। পুলিশ ওখানে আসামি ধরছে? আসামি 3 জন ধরছে, বাকি আসামি কই গেল? বাকি আসামিও লাগে, বাকি সব আসামি লাগে। কারা কারা আছে? নাম তো জানা নাই দাদা, আমার তো নাম জানা নাই। আমিও বাইরে থাকি। আমিও রংকেলার পরের দিন ঘুরে আইছি। আচ্ছা, ঠিক আছে। কখন আপনারা দাবি আসামি? আমার দাবি আসামি লাগে। আর এই যে তার যে 8 মাস হয়েছে বিয়া করছে, এই বউটারেকে আজকে দেখতো, তার মারেকে দেখতো। ঘর চালানোওয়ালা, ঠিক আছে। এটাই আমার। শিলচরে সাংবাদিক সম্মেলনে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করলেন সুদীপ রায় বর্মন। রবিবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনে জনগণ পরিবর্তন চান এবং বিজেপি সরকারের পরিবর্তে কংগ্রেসকে ক্ষমতায় দেখতে চান। ত্রিপুরার এই বিধায়ক বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সর্বভারতীয় কংগ্রেস কমিটি নির্দেশ অনুসারে আমার এই বরাক ভ্যালিতে আগমন। স্বাভাবিকভাবেই কংগ্রেসের কথা জনসমক্ষে তুলে ধরা, প্রার্থীদের হয়ে প্রচার করা এবং যেটা এখানে এসে আমরা দেখতে পেলাম
এই দুদিনের অভিজ্ঞতায় নিরিখে বলছি, মানুষ পরিবর্তনমুখী, মানুষ কংগ্রেসকে চাইছে। 10 বছরের রাজত্বে মানুষ হিসেব করতে শুরু করেছে আসামের কি উন্নয়ন হয়েছে, বরাক ভ্যালির কি উন্নয়ন হয়েছে, কি ডেভেলপমেন্ট যেটা অন্যান্য জায়গায় হয়েছে সমপরিমাণ ডেভেলপমেন্ট কি বরাক ভ্যালিতে হয়েছে। স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন জাগছে যে না, দুর্নীতি ছেয়ে গেছে, ওয়েলথ ড্রেন হচ্ছে, রাজ্যের টাকা এখান থেকে কেন্দ্রে চলে যাচ্ছে, নেতা মন্ত্রী নেতারা ফুলে ফেঁপে কলাগাছ হয়ে গেছে, গরিব গরিব হচ্ছে, বেকাররা দিশেহারা। 2021 সালে নির্বাচনের আগে হিমন্ত বিশ্ব শর্মা এখানে এসে বলেছিলেন গ্রুপ সি এবং গ্রুপ ডির যে সমস্ত সরকারি পোস্টগুলো রয়েছে, এখানে যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে এখানকার ছেলেদের গিয়েই এগুলো পূরণ করা হবে। উনি প্রতিশ্রুতি রক্ষা করেননি। ডিলিমিটেশন হয়েছে, আমি বলবো বরাক ভ্যালির ক্ষমতা খর্ব করা হয়েছে। আগে 15টা আসন ছিল, পপুলেশন বেড়েছে, সিট বাড়ার কথা, কিন্তু দেখা গেছে উল্টো এখানে আসন সংখ্যা কমিয়ে দিয়েছে, অর্থাৎ পাওয়ারটা স্ন্যাচ করে নেওয়া হচ্ছে। বরাক ভ্যালি যেন কোনো অবস্থাতে নির্ণায়ক ভূমিকা না পালন করতে পারে প্রশাসনিক ক্ষেত্রে, এটা সুনিশ্চিত করা হয়েছে খুব কৌশলে। কংগ্রেস যখন উন্নয়ন নিয়ে কথাবার্তা বলে, বিজেপি বিভাজনের রাজনীতি অবলম্বন করে। এটা শুধু আসামের মধ্যেই না, সারা দেশ জুড়ে বিভাজনের রাজনীতি। ধর্মের নামে, জাতপাতের নামে, ভাষার নামে, কে কি খাবে, কে কি পোশাক পরবে, সব এরা ঠিক করে দেবে। কারা হিজাব পরবে, হিজাব পরবে না, সমস্ত কিছু ভারতীয় জনতা পার্টি তাদের চিন্তা ভাবনার মধ্যে এই জিনিসগুলো রয়েছে। যখন এই দেশের প্রধানমন্ত্রী শিখ ছিলেন, রাষ্ট্রপতি মুসলমান ছিলেন, হিন্দুরা খাতরে ছিল না। কিন্তু যখন সবাই হিন্দুত্ববাদী নেতারা দেশ রাজত্ব করছে, শাসন ব্যবস্থার মধ্যে এরা কায়েম, তখন হিন্দুরা খাতরে পড়ে গেল। এটা হচ্ছে সম্পূর্ণভাবে এক্সপোজড বিজেপি, যে হিন্দু ধর্মটাকে এরা বিক্রি করছে। এরা হিন্দু ধর্মের, সনাতনী ধর্মের কলঙ্ক, কারণ এইটাকে নিয়ে তারা ব্যাপার করছে, ব্যবসা করছে। এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে আমাদের শঙ্করাচার্যকে, চারজন শঙ্করাচার্য, তাদেরকে অপমান সইতে হচ্ছে এবং একজনের বিরুদ্ধে পোক্সো মামলা রুজু করা হয়েছে। এরা হিন্দু ধর্মের রক্ষাকর্তা বিধাতা, এরা হচ্ছে ব্যাপারী বলেই তারা হাত পা কাঁপে না, ভয় পায় না, কারণ এরা সব পাপী। এরা বলে বেড়াচ্ছে এরা হিন্দু ধর্মের রক্ষাকর্তা। এই সরকার কাদের? আম জনসাধারণের সরকার তো নয়, কৃষকদের সরকার তো নয়, শ্রমিক মেহনতি মানুষের সরকার তো নয়, আনএমপ্লয়েডদের সরকার তো নয়। এই সরকার আদানি আম্বানিদের কর্পোরেট, যাদের কাছে এই দেশের 58% সম্পদ এই সমস্ত লোকেদের কাছে রয়েছে। ধনী এবং গরিবের মধ্যে দিনকে দিন ফারাকটা বেড়ে যাচ্ছে। এই সমস্ত জিনিস মানুষ উপলব্ধি করতে শুরু করেছে এবং মানুষ একটা দৃঢ় প্রত্যয় নিয়ে বসে রয়েছে যে আসুক নির্বাচন। এই লুটেরা রাজের, এই বিভাজনের রাজনীতি খতম করতে হবে, এই লুটেরাদের ক্ষমতাচ্যুত করতে হবে, এই সিন্ডিকেট রাজের অবসান ঘটাতে হবে এবং আগামী দিন কংগ্রেস সরকারকে বেছে নিতে হবে। রবিবার শিলচর নর্মাল স্কুল প্রাঙ্গণে লায়ন্স ক্লাবের উদ্যোগে 22তম গণবিবাহে 13 জোড়া দম্পতি 7 পাকে বাধা পড়লেন। এই মহৎ সামাজিক উদ্যোগকে ঘিরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এবার কাছাড় জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত মোট 13 জোড়া নবদম্পতি সকল ধর্মীয় আচার বিধি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহ সম্পন্ন হওয়ার পর নবদম্পতিদের আশীর্বাদ স্বরূপ লায়ন্স ক্লাবের পক্ষ থেকে 1 মাসের রেশন সামগ্রী সহ দাম্পত্য জীবন শুরু করার জন্য প্রয়োজনীয় বিভিন্ন গৃহস্থালী সামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
লায়ন্স ক্লাবের কর্মকর্তারা জানান, সমাজের আর্থিকভাবে দুর্বল পরিবারের পাশে দাঁড়াতেই প্রতি বছর এই গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠান সম্পর্কে প্রকল্পের চেয়ারম্যান অংশুমান রায় বক্তব্য রাখেন। মিসেস অর্ষি আয়োজিত গণবিবাহ যেটা আমরা শুরু করেছিলাম 2005 ইংরেজি থেকে, সেটা প্রতি বছর করতে করতে এবছর 2026-এ এসে আমাদের 22 ক্লাবের শিলচর সেন্টার থেকে আমরা প্রায় 3 মাস আগে থেকে চেষ্টা শুরু করি। তাদের কাছে পৌঁছায় আমরা বিবাহ কপি দেবো, তারা ফর্ম এখান থেকে নিয়ে যায়, ফর্ম সাবমিট করার পর তাদের স্ক্রুটিনি করা হয়, তারপর ইন্টারভিউ নিয়ে আমাদের প্রত্যেকটা আসাম সরকারের যেসব আইন আছে সেই আইন মেনে প্রত্যেকটা কাপড়কে আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পর তাদেরকে ডেট দেওয়া হয়। আজকের দিনে সকালবেলা ওরা এখানে চলে আসে, আসার পর সকালবেলা ওদের ব্রেকফাস্ট দেওয়া হয়। শুধু বরকনে নয়, বর এবং কনে পার্টি থেকে আরও 10 জন এক্সট্রা লোককে আমরা এখানে ব্রেকফাস্টের ব্যবস্থা করি, দুপুরে লাঞ্চের ব্যবস্থা করি। আর এছাড়া তাদের বিবাহের পরে আপনি দেখতে পাচ্ছেন সামনে আমাদের প্রথমটা উপর সামগ্রী সাজানো আছে, যেটা তাদের 1 মাসের রেশন সামগ্রী, বিছানাপত্র, রান্নার সামগ্রী, ঘরগৃহস্থালির সামগ্রী সমস্ত জিনিস আমরা দিয়ে দিই, যাতে তার কোনো অসুবিধা না হয়। আমরা পরবর্তীকার জনসাধারণের কাছে কৃতজ্ঞ, কারণ তারা এত বিপুল সংখ্যায় এই গণবিবাহে এসে যোগদান করে আমাদের উৎসাহটা আরও বাড়িয়ে। কাছাড় জেলার শিলচর রুরাল ও আরবান ICDCS এর অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে স্মার্টফোন বিতরণ উপলক্ষে রবিবার গান্ধী ভবনে অনুষ্ঠান। আন্তর্জাতিক নারী দিবসে সেরা কর্মী সহায়িকাদের সংবর্ধনা হয়। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রধান অতিথি হিসেবে ফোন তুলে দেন। তিনি বলেন, এটি কর্মীদের ডিজিটাল কাজে সহায়ক হবে এবং শিশু মাতৃকল্যাণে তাদের অবদান অমূল্য। আসামের মুখ্যমন্ত্রী নারী কল্যাণ উদ্যোগের প্রশংসা করেন। জেলা সমাজ কল্যাণ অফিসার শুভনা দেবী স্বাগত জানান এবং ফোনের সঠিক ব্যবহারের আহ্বান জানান। যে আন্তর্জাতিক নারী দিবস, এই নারী দিবসে নারীদের হাতে আমরা আসাম সরকারের হয়ে মোবাইল তুলে দেব, এটা অত্যন্ত আনন্দের, অত্যন্ত গর্বের ব্যাপার। আর আজকের এই দিনকে সিলেকশন করার জন্য আমার এই সম্পূর্ণ পরিবারকে আমি আমার শ্রদ্ধা প্রথমে নিবেদন করছি। দীর্ঘ বছর এই মেনটেন্যান্স না থাকার জন্য কি হয়েছে, এই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে কোনো বাচ্চা তো যাওয়া দূরের কথা, সেখানে কোনো পশুও প্রবেশ করতে চিন্তা করতো। তো এই পরিস্থিতি থেকে আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো চলছিল। আমাদের সরকার আসার পর 2021 ইংরেজিতে মাননীয় মুখ্যমন্ত্রী আর আজকে আমাদের অজন্তা নিয়োগ মহোদয়া, যিনি আজকে ওমেন্স ডেতে আমি ওনাকে স্মরণ করতে চাই, যে আসাম রাজ্যের প্রথম অর্থমন্ত্রী যিনি মহিলা, এই মহিলাকে ভারতীয় জনতা পার্টির সরকার সম্মান দিয়েছে। আর এই অর্থমন্ত্রী চিন্তা করেছিলেন যে তার প্রথম বাজেট অধিবেশনে আমরা কি লক্ষ্য করেছি, যে উনি তার বাজেট স্পিচ যেটা রেখেছিলেন, এখানে মডেল অঙ্গনওয়াড়ির কথা উল্লেখ করেন। আর এই মডেল অঙ্গনওয়াড়ির বিষয়টা কি, এই বিষয়টা বুঝতে বুঝতে আজকে কংগ্রেসের যারা রয়েছেন তাদের জীবন চলে গেছে, তারা আজকে পর্যন্ত বুঝতে পারেননি, উপলব্ধি করতে পারেননি যে মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারটা কি। আমি মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার সম্বন্ধে আপনাদের সকলের জানা আছে, তাও 2 লাইন স্মরণ করিয়ে দিতে চাই। যে আমাদের ভারতবর্ষে যে শিশুরা রয়েছে, এই শিশুরাই কিন্তু আগামী দিনে আমাদের এই ভারতবর্ষের বা এই রাষ্ট্রের মেরুদণ্ড। তো তাদের যদি স্বপ্ন, তাদের লালন পালন যদি সুন্দর না হয়, তাহলে কি করে এই ভারতবর্ষে তার মেরুদণ্ড হবে, সেই কথা কিন্তু বিগত দিনে আমরা চিন্তা করতে পারিনি। তার জন্য আসাম সরকার প্রথম চিন্তা করেছে যে মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারের মাধ্যমে আসামের যত অঙ্গনওয়াড়ি সেন্টার আছে তাকে সুন্দর করে গড়ে তোলা, যাতে অন্ততপক্ষে বাচ্চারা এমন একটা জায়গায় প্রবেশ করবে, যে প্রবেশ করার পর তার যে চিন্তাধারা, তার যে স্বপ্ন, সেটা যাতে সুন্দর হয়। আর সেটা যদি সুন্দর হয়, তাহলে বড় হয়ে তার এই রাষ্ট্রের প্রতি কিছু করার ক্ষমতা থাকবে। তাই এই শিশুর স্বপ্নকে আগে কি হয়েছিল, ছোট্ট মডেল, ভাঙা অঙ্গনওয়াড়ি সেন্টারের মাধ্যমে, এটা কোড়ের মাধ্যমে তাদের স্বপ্নকে ভেঙে দেওয়া হয়েছিল। আর আমাদের সরকার প্রথম এসে সেটা চিন্তা করেছে যে আগামী দিনে আপনি চিন্তা করুন যে ভবিষ্যৎ কোন জায়গায় উনি চিন্তা করেছেন। এই চিন্তা করে মডেল অঙ্গনওয়াড়ির কথা উনি উল্লেখ করেছিলেন বাজেট অধিবেশনে। আমরা লক্ষ্য করলাম যে একটা সেন্টার 25 লক্ষ টাকা ব্যয় করে মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার বানানো হবে।
তখন আমরা বস্তুতপক্ষে সেটাকে হয়তো এতটুকু উপলব্ধি করতে পারিনি। যখন কাজ শুরু হয়, তার যখন ডিজাইন আসে, তার যখন ড্রয়িং আসে, তখন আমরা লক্ষ্য করলাম যে এই ড্রয়িংয়ে যদি আমরা মডেল অর্গানাইজেশন বানাই। ত্রিপুরার পরিকাঠামোগত উন্নয়ন, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রাজ্যটিকে দেশবাসীর কাছে আরও সহজলভ্য করে তুলছে বলে মন্তব্য করছেন ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের সামগ্রিক বিকাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরলস প্রচেষ্টার ফলেই গত এক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হয়েছে। রবিবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের 14তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। Is there any message for people of Tripura? Yes. Tripura, I prayed for Tripura people. They should get every wealth, health, every happiness in their life. Thank you, sir. রবিবার উধারবন্দ বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী পাকিপথের অধীনে দুটি রাস্তার উন্নতিকল্পে রাস্তার কাজে শিলান্যাস করলেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। প্রথম রাস্তাটি দয়াপুর আরকাটিপুর থেকে বাগমারা পর্যন্ত, আনুমানিক ব্যয় হবে 53 লক্ষ টাকা ও দ্বিতীয় রাস্তাটি আনুমানিক প্রায় 50 লক্ষ টাকা ব্যয়ে মুখ্যমন্ত্রী পাকিপথের অধীন উধারবন্দ দয়াপুরের সিআরপিএফ ক্যাম্পের নিকটবর্তী দয়াপুর আরকাটিপুর থেকে বাগমারা হয়ে চাপানহাল পর্যন্ত সড়কের উন্নয়নের শিলান্যাস করলেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। সঙ্গে উপস্থিত ছিলেন বরাতপ্রাপ্ত ঠিকাদার ও ইঞ্জিনিয়ার। এটা কত বছর পরে রাস্তাটা মানে হইতেছে? কংগ্রেসে ঠকিয়া খাইছে, এখন বিজেপি আসার পরে আমরা ঠকিয়া খাইছে। আমরা রাস্তা লাগে। আপনারা খুশি? রাস্তা লাগে আমরা। আচ্ছা, বহুত কষ্ট পাই এবার রাস্তা লাগিয়া। আমরা রাস্তা কষ্ট করি। রাস্তাটা সব গরু দিতে লাগবে, ওখানে উঠাইতে লাগবে একটু রাস্তাটা। দীর্ঘদিন ধরে মেটেলিং করে রাখা, বিগত কংগ্রেস আমলে সেই রাস্তার মেটেলিং হয়েছিল, আর বর্তমানে সেটাকে আমরা মেটেলিং আবারকে চেঞ্জ করে সেটারে সিসি ব্লক লাগাতে হবে। সিসি ব্লক লাগানো হবে, 80 mm ব্লকগুলো বসবে, আর টোটাল হচ্ছে 3.75 মিটার। আর এটা এখান থেকে 720 মিটার এটা লেংথ আছে, আর 3.75 মিটার ব্রেথ থাকবে, 375 যেটা আমরা বলি, সেইভাবে রাস্তাটা হবে। আর বাকি টোটাল এখানে WBM আছে, ICBP আছে, আর ইয়েটা নেই, বাকি আর কিছু নেই না। কালভার্ট একটা আছে, 100,000 ডায়ামিটারে একটা কালভার্ট আছে, বাস সম্পূর্ণ রাস্তা ওইদিকে গিয়ে ওটাতে লাগবে। আর দুটো রাস্তা একসঙ্গে গিয়ে টাচ হবে ওইখানে। মানে অনেক দিন পর এটা আমরা হাতে ধরতে পেরেছি, কারণ এই পর্যায়ে অনেক রাস্তা ছিল না। এটা চলার বুঝ ছিল, কিন্তু ফ্লাডের সময় অনেকটা এফেক্ট ছিল, কিন্তু পাকা হয়নি। উপরের যেটা বিগত কংগ্রেস আমলের ঘটনা, নিচের মেটেলিং করে যেটা লাভবান অংশ ওটা করে নিয়ে টাকা ড্র করে নিয়েছে, আর যেটা কার্পেটিংয়ের পয়সা সেটা করেনি, যেটা লস আইটেম। এইভাবে বিগত, এটা শুধু এটা নয়, এরকম আমি প্রায় 3টে রাস্তা এইভাবে কাজ করেছি। এখন এই কাজ এই এলাকার মানুষ বহুত দুর্ভোগ পোহাতে হয়েছে, আর দীর্ঘদিনের প্রায় আমার কাছে গেছেন। একটা পার্ট আমি আগে করে রেখেছিলাম, লিয়াকত আলীর বাড়ির পাশটা, সেই দিকেরটা করে রেখেছিলাম, এটা বাকি রয়েছিল, এখন এই কাজটা করে রয়েছে। তবু একটা পার্ট থেকে যাবে, আগামী দিনে সেটাও আমি ফেজ 1 ফেজ 2 করে দেবো। কত টোটাল কত টাকার কাজ? টোটাল টাকা টোটাল 46, হ্যাঁ, মানে প্রায় 50 লক্ষ টাকা এটাতে দেওয়া হয়েছে। রবিবার বেলা 11টায় শিলচর ভেটেরিনারি হাসপাতালের সংলগ্ন সার্বজনীন শ্রী শ্রী কালীমাতা মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বক্তব্যে বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কার্যকালে উপাসনা স্থল প্রকল্পের অধীনে
3 লক্ষ টাকার মধ্যে প্রথম কিস্তি হিসেবে 1.5 লক্ষ টাকা মঞ্জুর। তিনি নিজের বিধায়ক ভাতা থেকে 50,000 টাকা দান করেছেন। মোদী সরকার ও হিমন্ত বিশ্ব শর্মা সনাতন মঠ মন্দিরের উন্নয়নে কাজ করছেন। হিন্দুরা বেঁচে থাকলে ভারত বেঁচে থাকবে, তিনি বলেন। অনুষ্ঠানে প্রাক্তন পৌর কমিশনার সম্পাধর বরু দাস সহ অনেক উপস্থিতি ছিলেন। এখানে আমাদের এই কালী মন্দিরের অনেক দিনেরই একটা ডিমান্ড ছিল যে একটা পার্মানেন্ট এখানে রেগুলার কালী পুজো হয়ে আসছে, তো এই পার্মানেন্ট কালী মন্দিরের জন্য তো এমএলএ আমাদের ডাকে সাড়া দিয়ে আসছেন এবং ওনার ফান্ড থেকে উনি একটা ফান্ড থেকে আমাদের 1.5 লক্ষ টাকা এখন দিয়েছেন। আরও 1.5 লক্ষ টাকা আমরা এই কাজটা কমপ্লিশন হলে পরে আরও 1.5 লাখ টাকা আমরা পাবো এই স্কিমে। তো তার জন্য আমরা এমএলএকে ধন্যবাদ জানাচ্ছি, এমএলএ সাহেবকে। তো এখন যা বলি এমএলএ সাহেব বলবেন। সনাতন ধর্মের একটি কাজ দিয়ে আজকের দিন শুরু হয়েছে। ভেটেরিনারি অফিসের পাশে মা কালীর একটা মন্দির নির্মাণ হবে। আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের যে নতুন স্কিম উপাসনাস্থলী, এটার থেকে 3 লক্ষ টাকা বরাদ্দ, ফার্স্ট ফেজে 1.5 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এটার আনুষ্ঠানিক উদ্বোধন আজকে হয়েছে। তো এইভাবে করে আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শিলচর বিধানসভা সমষ্টিতে অনেক কাজ দিয়েছেন। এগুলোকে আমরা শিলান্যাস বা আমরা এইগুলোকে উদ্বোধন করে আমরা শেষ করতে পারছি না। গতকালকে বা গত পরশুদিন যদি বলি তাহলে উল্লেখযোগ্য কাজের মধ্যে মাননীয় সাংসদ মহাশয়কে দিয়ে আমরা ন্যাশনাল হাইওয়েতে বোথ সাইডের ড্রেন কনস্ট্রাকশনের কাজের শুভ শিলান্যাস করেছি। তারপর নজরুল সরণি থেকে শুরু করে এমএচ রোড থেকে শুরু করে ছট পূজা ঘাট থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে, শুভ শিলান্যাস হয়েছে। এইভাবে করে প্রতিনিয়ত এই কাজগুলো হচ্ছে। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন 14 তারিখে, তা নিয়ে বরাক উপত্যকার 2জন মন্ত্রী কৌশিক রায় মহাশয়, কৃষ্ণেন্দ্র পাল মহাশয় আজকে এক সভা ডেকেছেন ভেনুতে। আইএসবিটি যে রামনগর বাইপাস ভেনু, সেই ভেনুতে ডেকেছেন। এখন আমরা এই ভেনুতেই কার্যক্রমকে করব। আজকে একটু পর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা রয়েছেন, আশা ওয়ার্কার, তাদের মধ্যে আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মোবাইল ডিস্ট্রিবিউশন করছেন তাদের সুবিধার জন্য। এই কার্যক্রম আজকে শিলচর বিধানসভায় এখন গান্ধীবাগে অনুষ্ঠিত হবে। এইভাবে সম্পূর্ণ দিন আমরা আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর যে বিভিন্ন প্রকল্প, এটার সঠিক বাস্তবায়নের জন্য আমরা সকলে কাজ করে যাচ্ছি। বরাক সফরের প্রাক্কালে উপত্যকার জ্বলন্ত সমস্যাগুলোর সমাধানে পরিকল্পিত উদ্যোগ নেওয়ার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোলা চিঠি পাঠালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বিডিএফ। আজ বিডিএফ কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, আগামী 14 এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী বরাক উপত্যকা সফরে আসছেন। এর জন্য আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে ওনার এই বরাক সফরকে আমরা স্বাগত জানাচ্ছি এবং সেই সঙ্গে আমরা বরাক উপত্যকার যে জ্বলন্ত সমস্যাগুলি আছে সেইগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার জন্য, যাতে উনি এসে বরাক উপত্যকার সমস্যার ব্যাপারে কিছু কথা বলেন, সেটা বরাকবাসী প্রতীক্ষা করে বসে আছেন। প্রধানমন্ত্রী ক্ষমতায় বসার পর বলেছিলেন বছরে 2 কোটি চাকরি হবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও বলেছিলেন বছরে 1 লক্ষ চাকরি হবে। কিন্তু বরাক উপত্যকার এই মুহূর্তে সবথেকে জ্বলন্ত সমস্যা হচ্ছে বেকার সমস্যা। আমাদের এখানে রেজিস্টার্ড আনএমপ্লয়েড বেকারের সংখ্যা 5 লক্ষ। প্রতি বছর আসাম বিশ্ববিদ্যালয় থেকে 1 থেকে 1,500 ছাত্রছাত্রী মাস্টার ডিগ্রি নিয়ে বেরোচ্ছেন, কিন্তু কোথাও কোনো চাকরির তাদের কোনো খবর নেই। চাকরি থেকে বঞ্চিত বরাকের যুব সমাজ। আজকে আমরা লক্ষ্য করছি যে মাস্টার ডিগ্রি নিয়ে এবং ডিগ্রি পাস করে বেকার ছেলেমেয়েরা যখন চাকরি পাচ্ছে না, তারা অন্যত্র চলে যাচ্ছে। অনেকে টুকটুকি চালিয়ে ব্যবসা করছে। এই দুরূহ অবস্থার মধ্যে আমরা প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে উনি রাজ্য সরকারকে
বলুন যে কেন বড়কের ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না। মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন 3rd গ্রেড 4th গ্রেডের চাকরি বরাক উপত্যকার জন্য রিজার্ভ থাকবে, কিন্তু পরবর্তীকালে বিধানসভা প্রশ্নের উত্তরে উনি বলেছেন আইনগত অসুবিধার জন্য এই চাকরি রিজার্ভ করা সম্ভব নয়। তাই আমরা প্রধানমন্ত্রীর কাছে আবার দৃষ্টি আকর্ষণ যে বেকার সমস্যার ব্যাপারে উনি একটা সুরাহার কথা উনি আমাদের এখানে বলে যাবেন। দ্বিতীয়ত আমরা আমাদের বরাক উপত্যকার সব থেকে বড় সমস্যা হচ্ছে এই আমাদের ভয়াবহ বন্যা এবং যোগাযোগ ব্যবস্থা। বন্যার কারণে প্রায় 3-4 মাস রেল রাস্তা বন্ধ থাকে, সড়ক রাস্তা বন্ধ থাকে, মহাসড়কের কাজ আজ পর্যন্ত সম্পন্ন হয়নি। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, শিলচর থেকে সৌরাষ্ট্র, এই যে মহাসড়কের স্বপ্ন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী শুরু করে গিয়েছিলেন, সারা ভারতবর্ষের মহাসড়কের কাজ শেষ হয়ে গেছে। শুধু আমাদের শিলচর থেকে গুয়াহাটি যাওয়ার জন্য এই হারিঙ্গা যাও থেকে বালাছড়া 31 কিলোমিটারের রাস্তার কাজ আজ পর্যন্ত সম্পন্ন হয়নি। সেটা প্রধানমন্ত্রী আশা করি উনি এতে দৃষ্টি আকর্ষণ করবেন। এবং তৃতীয়ত আরেকটি সমস্যা, বরাক উপত্যকার থেকে হাইকোর্টে যাওয়ার জন্য যারা যায় তারা প্রথমত থাকার বন্দোবস্তের অভাব, দ্বিতীয়ত উকিলকে তারা ভাষাগত সমস্যার জন্য তাদের কেসের কথাটা বর্ণনা করতে পারেন না ঠিকভাবে, এবং গুয়াহাটি হাইকোর্টে এখন পর্যন্ত যত মামলা হয় বরাক উপত্যকা থেকে 30% মামলা যায় গুয়াহাটি হাইকোর্টে। এবং বিজেপি দল 2025-এর মধ্যে এটা তারা ভীষণ তাতে বলেছেন যে ডিব্রুগড় এবং শিলচরে একটা হাইকোর্টের বেঞ্চ হবে। ডিব্রুগড়ের বেঞ্চ হয়ে গেল, ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু শিলচর আমাদের বরাক উপত্যকার হাইকোর্টের বেঞ্চ এখনও কোনো ঘোষণা করা হয়নি। তাই এই ব্যাপারটাও আমি মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। লক্ষ্মীপুর সমষ্টির শ্রীবার মণ্ডলের নাগরিকরা রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে কংগ্রেস প্রার্থী এম শান্তি কুমার সিংহকে উষ্ণ সংবর্ধনা জানান। অনুষ্ঠানে সাকিনা বেগম উত্তরীয় পরিয়ে তাকে সম্মানিত করেন। সভায় পৌরোহিত্য করেন ইমাম মইনুল হক চৌধুরী এবং স্বাগত ভাষণ প্রদান করেন আব্দুল আলী। শ্রীবার মণ্ডল সভাপতি আমুসানা সিংহ এম শান্তি কুমার সিংহকে একজন যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করে তার প্রশংসা করেন। मैती लोन लोन बा अमखक लखीपुर दा अखोगी चियार महांगी मेसे मासिकी चियार सिगा मैती यमना फंबगी सिदा येलका दबा फतबा हौती बे शैतान मयाम जे लोना तांदना अखोई लंबी जे सियंगना चियार से तरंग तरंग ना लेरबगी दमकता इमाम साहेब ना ने दुआ मतंग भजना तौबी वेन मयाम पुनम तंग तौबी बने हाइजेरी अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वइलाहुकुम इलाहुन वाहिद ला इलाहा इल्ला हुवर रहमानुर रहीम अल्लाहुम्मा हफ्ज़नी मिन कुल्ली बलाइ फिद दुनिया वल आखिरह वल अजाबिल क़ब्र वल्लाहु खैरु हाफ़िज़िन हुवर रहमानुर रहीम इलाहुल आलमीन पाके मौला नुसीबा अल्लाह नहना सेमबनी संसार सु या अल्लाह मफहम असीदा हिंदू मुस्लिम आइना फतबा मियोय खरना अल्लाह ना की बंदा को चाय खाइरे महक असी पुल नंबगी दमकता अल्लाह नहना रहमत थौजान बिदना हसुगुम्बा मिसा चाबा मिहिं चाबा असीगी मरकता अफवा तौगाइना थोरकलिबा मियोय असी अल्लाह नहना अपांबा मियोय नाना खल्लदना महक ओंदा टिकेट पिरे इबसी अल्लाह नहना कुबुल तौबी अखोय मयामी दुआसु कुबुल तौबी महकपु हर फतबा पुन्नमक्तगी नाकलगा महकपु कुमसीगी इलेक्शन सिदा विनर वे हलबिउ फता वे हलबिउ अल्लाह ना हम मसी तनी अखोने दुआ तौजिबा रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन नार ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह। আসাম সরকারের উপাসনাস্থলীর প্রকল্পের অধীন রবিবার আরও 43টি মঠ, মন্দির ও আখড়ার উন্নয়নে চেক বন্টন করা হলো শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন শহরের গান্ধী ভবনে মন্দিরের পরিচালন কমিটির কার্যকর্তারা সরকারের মঞ্জুরিকৃত চেক সমঝে নেন। ওই ধারা অব্যাহত থাকবে বলে জানান বিধায়ক দীপায়ন। অভিনব প্রয়াস যে সনাতন ধর্মের মঠ মন্দির
যে উপাসনা স্থলগুলো রয়েছে, নামঘর, এই যে উপাসনা স্থলগুলো আছে, এই উপাসনা স্থলগুলোকে সুরক্ষিত রাখার জন্য, তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে প্রত্যেক উপাসনা স্থলকে যাতে আমরা সুরক্ষিত রাখতে পারি, তার জন্য প্রত্যেক বিধায়ককে মাননীয় মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন যে যথাসম্ভব চেষ্টা করে প্রত্যেক উপাসনা স্থলকে যাতে আমরা আর্থিকভাবে যতটুকু পারি সহায়তা করা। তো আজকে এই উপাসনা স্থলে একটা উপাসনা স্থলের স্কিম বানানো হয়েছিল। এই স্কিমের অধীনে গোটা আসাম রাজ্যে এভাবে অনেক মন্দিরকে আর্থিক সহযোগিতা করা হয়। তো আসাম রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী হয়ে আজকে শিলচর বিধানসভা সমষ্টিতে যে উপাসনা স্থলগুলোকে আমরা প্রপোজাল দিয়েছিলাম, তার চেক ডিস্ট্রিবিউশন হবে। আর এই চেক ডিস্ট্রিবিউশনের সংক্ষিপ্ত সভায় মঞ্চে উপস্থিত রয়েছেন। আর তার জন্য কি হয়েছিল যে 1980 ইংরেজিতে, দীর্ঘ 47 ইংরেজিতে ভারতবর্ষ স্বাধীন, দীর্ঘ এত বছর পর 1980 ইংরেজিতে ভারতীয় জনতা পার্টির সৃষ্টি হয়েছিল। কোনো প্রয়োজন ছিল না এই দলের, অন্যান্য রাজনৈতিক দল ছিল, কিন্তু রাজনৈতিক দলের ভারতীয় জনতা পার্টির সৃষ্টির পিছনের ইতিহাস, বিশেষ করে স্বাধীন ভারতবর্ষে সনাতন ধর্মাবলম্বী মানুষরা যখন বঞ্চিত লাঞ্ছিত হচ্ছিলেন, তখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে কয়েকজন ব্যক্তি বেরিয়ে গিয়ে তারা চিন্তা করেছিলেন যে একটা রাজনৈতিক দল তৈরি করা দরকার, যে রাজনৈতিক দলের মাধ্যমে আমরা ভারতবর্ষের মানুষকে সুশাসন দেব, আর বিশেষ করে এই সনাতন ধর্মের মানুষকে আমরা সুরক্ষিত রাখব। আজ থেকে শিলচর জেলা ক্রীড়া সংস্থার এস.এম. দেব স্টেডিয়ামে শিলচর ভেটারান ক্রিকেটার্স ক্লাবের নবম ক্রিকেট লীগ শুরু হয়। সকালে গণেশ বন্দনার মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত, স্পন্সর সুধাংশু রঞ্জন দাস, দেবাশিস স্বামী, বাবুল হোর, সংস্থার সভাপতি ডক্টর সিদ্ধার্থ ভট্টাচার্য প্রমুখ। প্রথমে উত্তরীয় পরিয়ে সম্মান জানানোর পর প্রত্যেকেই এই খেলার বিষয়ে বক্তব্য রাখেন। বক্তব্যের পরেই ডিএসএর সভাপতি ডিএসএর পতাকা এবং ভেটারান সংস্থার সভাপতি ভেটারানের পতাকা উত্তোলন করেন। পরে উভয় দলের খেলোয়াড়দের সাথে অতিথিরা পরিচিত হন। এরপরই প্রথম খেলা শিলচর লায়ন্সের সাথে বিইসিপিএল মূল খেলা শুরু হয়। Wonderful images as we see our guests congratulating the playing teams as well as the match officials for today. আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।